পরের দিন সকালে সেই আগের বাড়ির মতো আজও খানবাড়ির প্রতিটি কোণ বিয়ের সাজে সজ্জিত। ঝলমলে আলো, ফুল আর রঙিন কাপড়ের পুরো বাড়িতে এক উৎসবের আমেজ। আত্মীয় স্বজনেরা আনাগোনাও শুরু হয়ে গেছে। খানবাড়ির মহিলারা ছোট ছোট কাজে ব্যস্ত, কেউ মেহমানদের আপ্যায়নে, কেউ রান্নাঘরে তদারকিতে, অন্যদিকে পুরুষরা আড্ডায় ব্যস্ত। সব মিলিয়ে বাড়ির পরিবেশ কোলাহলপূর্ণ ও আনন্দময়। আনন্দের কোলাহলে যখন সবাই ব্যস্ত, আনোয়ার খানও সকলের সাথে আড্ডায় ব্যস্ত ছিলেন। হঠাৎ কি মনে করে তিনি রৌশনী খানের উদ্দেশ্যে সামান্য তাড়া দিয়ে বললেন, এই যে শুনছো, তোরা হয়তো ঘুম থেকে ওঠেনি, ওকে ডেকে তোলো, পার্লার থেকে লোক চলে আসবে। তো রৌশনী খান কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, পাশ থেকে তনুজা খান তার আগে সবাইকে নাস্তা দিতে দিতে রৌশনী খানের উদ্দেশ্যে স্বাভাবিকতা ও স্নেহ মাখা নিয়ে বলেন, আফা, আপনি এই দিকটার খেয়াল রাখেন। আমি যাচ্ছি, কিছুদিন ধরে মেয়েটার সাথে মন খুলে কথা বলতে পারছি না, এখন একটু গিয়ে বলে আসি। রৌশনী খানের সম্মতি দিলেন। আচ্ছা ঠিক আছে, যাও, আমি এই দিকটা দেখছি। তনুজা খান ধীরে ধীরে তুরার রুমে প্রবেশ করলেন। তুরা তখন গভীর ঘুমে মগ্ন। তনুজা খান স্নেহ ভরে মেয়ের পাশে বসে আলতো হাতে তুরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তনুজা খানের চোখে তখন রাজ্যের চিন্তা। তিনি মনে মনে ভাবলেন, কত বড় হয়ে গেছে মেয়েটা, আজ অন্যের বাড়ি চলে যাবে, এই বাড়ির সদস্য থেকে ও এখন অন্য বাড়ির সদস্য হয়ে যাবে। মাতৃত্বের এই চিরন্তন অনুভূতিতে তনুজা খানের চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। নিজের মাথার উপরে কারো আলতো স্পর্শে তোরার ঘুম আস্তে আস্তে ভেঙে গেল। সে কেঁপে উঠে চোখ খুলে দেখে তার মা। তোরা তার মার চোখে জল দেখে বিছানা থেকে উঠে বলল, মা, তুমি কাঁদছো কেন? তনুজা খানের আবেগমাখা উত্তর দিলেন, তুই কত বড় হয়ে গেছিস। তোরা নীরবে বুঝতে পারলো আজ তার বিয়ে, অন্যের বাড়ি চলে যাবে, তাই তার মা এই কথাগুলো বলছেন। তার নিজের কষ্টটা তখন ক্ষণিকের জন্য আড়ালে চলে গেল। পর মুহূর্তেই কাল রাতে আরশির বড়লা প্ল্যানটা তোরার মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তোরার চোখ ভিজে উঠলো। তোরা আর নিজেকে সামলাতে পারলো না। সে সাথে সাথে তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো। মেয়ের এমন আচমকা কান্না দেখে মায়ের বুক হাহাকার করে উঠলো। তনুজা খানও নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি অঝরে মেয়েকে ধরে কান্নার করতে লাগলেন। সত্যি এই মুহূর্তটা খুব কষ্টের। এই মুহূর্তটা যাদের জীবনে এসেছে শুধুমাত্র তারাই বুঝবে এই যন্ত্রণা। মা ও মেয়ে দুজনেই অশ্রু দুটি ভিন্ন কারণে ঝরছে। একজন মেয়ের বিদায়ের কথা ভেবে, অন্যজন বিয়ের নামে আসন্ন প্রতারণা এবং জীবনের অনিশ্চয়তার কথা ভেবে। কান্নার মাঝে তনুজা খান কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না মা, মেয়েদের একদিন পরের বাড়ি যেতেই হয়। শিহাব বাবা অনেক ভালো, তোকে অনেক সুখে রাখবে। তোরা তার মায়ের কথা শুনে কোনো উত্তর দিল না, শুধু নীরবে তার মাকে জড়িয়ে ধরে অশ্রু ঝরাতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আরশি এবং তার সাথে পার্লারের একজন মহিলা রুমে প্রবেশ করলো। তনুজা খান আর তোরা দুজনে দ্রুত স্বাভাবিক হয়ে বসলেন। আরশি তোরার কান্না ভেজা চোখের দিকে তাকে চোখ টিপে ইশারা দিয়ে সান্ত্বনা জানালো, তুই চিন্তা করিস না, সব ঠিকঠাক হবে। তনুজা খান কিছুক্ষণ বসে তোরার সাথে আর আরশির সাথে গল্প করে ঘর থেকে চলে গেলেন। তনুজা খান যেতেই পার্লারের মহিলাটি আরশি আর তোরার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, কাকে সাজাতে হবে আপনাদের মধ্যে? ঠিক তখনই তোরা দুষ্টুমির চলে কিন্তু ভেতরের পরিকল্পনা মাথায় রেখে বলে উঠল, আরশিকে দেখিয়ে, এই যে আমার আপুকে। তোরার কথা শুনে আরশির চোখ কপালে তুলে তোরার দিকে তাকালো। তোরা দুষ্টুমাখা হাসি দিয়ে দ্রুত কাপড় নিয়ে দৌড়ে ওয়াশরুমে গেল। কিন্তু ভুলবশত নিজের লেহেঙ্গা না নিয়ে আরশির লেহেঙ্গা নিয়ে ভেতরে ঢুকে পড়লো। এদিকে আরশি তোরার কথায় রাগে ফেটে পড়ছে। না জানি এই মেয়ের জন্য তার আবার কি বিপদে পড়তে হবে। মুহূর্তে সে মনকে সান্ত্বনা দিয়ে দিল, যাই হোক, আমি অন্তত দুজনের ভালোবাসাকে এক করে দিতে পারবো। এসব ভেবে আরশি নিজের মনকে বোঝালো। তোরা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। আরশি তখন ফোন টিপতে ব্যস্ত। ওয়াশরুমের দরজা খোলার শব্দে আরশি বুঝে যায় তোরা এসে পড়ছে। আরশি তোরার দিকে না তাকিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে তোরাকে বলল, তোরা, হয়েছে তোর? আসলে আরফা আর তিথি আসবে, যা করার তাড়াতাড়ি কর, আর আমি এই রুমেই ফ্রেশ হব, তাই কাপড় নিয়ে এসেছি, তুই যা করার কর, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলেই আরশি কাপড় না দেখেই নিয়ে নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে বলো। এদিকে তোরা পার্লারের মহিলাটির সামনে বসলো। পার্লারের মহিলাটি তোরাকে খুব স্বাভাবিকভাবেই সাজালো, কিন্তু বউয়ের মতো নয়। কারণ পার্লারের মহিলাটি ভেবেছেন আরশিকে বউ সাজাতে হবে। ওই যে তোরা যখন তখন বললো সেই কথাটি তোরা দুষ্টুমিও হলেও পার্লারের মহিলাটি সিরিয়াসলি মনে করে নিয়েছেন। আরশি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়েই তোরার দিকে তাকালো। নিজের লেহেঙ্গা তুরার গায়ে দেখে সে চমকে উঠলো। তারপর সাথে সাথে নিজের দিকে তাকিয়ে দেখলো সে তুরার লেহেঙ্গা পরে নিয়েছে। আর সে সাথে সাথে তোরার উদ্দেশ্য হতভম্ব সুরে বলল, তোরা, তুই আমার লেহেঙ্গা? বাকিটা বলতে পারলো না। দরজায় কট কট শব্দ হলো। হঠাৎ কেউ আসছে। দরজার ওপাশ থেকে রৌশনী খানের কণ্ঠ ভেসে এলো, কি রে তোরা, কি করছিস? তোর ওইখানে কি আরশি? আরশিও তোরা দুজনেই রৌশনী খানের কণ্ঠে চমকে উঠলো। আর সে নিজের দিকে তাকালো। লেহেঙ্গা দেখে একটু ভয় পেল, কারণ এই লেহেঙ্গাটাই শিহাব তোরার জন্য পছন্দ করেছিল।
আরশি আবার তোরার দিকে তাকালো। তোরাও সাজা শেষ। কিভাবে কি করবে আরশি ভেবে পাচ্ছে না। হঠাৎ আরশির মাথায় বুদ্ধি এলো। সে দ্রুত পার্লারের মহিলাটিকে ফিসফিস নির্দেশনা দিয়ে বলল, আন্টি আপনি আমাকে সাজিয়ে দিয়েছেন আর আমি বড় ঘোমটা দিয়ে রাখবো। কেউ জিজ্ঞেস করলে বলবেন, পরে বলবেন, পরে দেখবেন, তার আগে না। আর আমাকে তোরার নামে ডাকবেন। পরক্ষণেই আরশি তোরার উদ্দেশ্যে দ্রুত আদেশ দিল, আর তোরা তুই দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়। মা কিছু বললে তুই চিকন কণ্ঠে বলবি আমি ওয়াশরুমে, বা আন্টি বলে দেবে। তোরা আরশির কথা মতো দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়লো। আরশি পার্লারের মহিলাটিকে দরজা খুলতে বলল। আরশি তাড়াতাড়ি লেহেঙ্গা পরে বড় ঘোমটা দিয়ে বসে পড়লো। পার্লারের মহিলাটি দরজা খুলে দিলেন। রৌশনী খান রুমে প্রবেশ করে কাউকে বড় ঘোমটা দিয়ে বসে থাকতে দেখে হতভম্ব হয়ে গেলেন। পার্লারের মহিলাটি আরশির দিক নির্দেশনা মতো রৌশনী খানের দিকে তাকিয়ে কণ্ঠে বিনয় নিয়ে বললেন, ম্যাডাম সাজানো এখনো শেষ হয়নি, তাই আমি সম্পূর্ণ সাজিয়ে আপনাদের দেখাতে চাই। রৌশনী খান মহিলাটির কথাই মুচকি হাসলেন। তিনি আরশির কাছে এসে তার আশেপাশে তাকালেন। মহিলাটি রৌশনী খানকে এইভাবে তাকাতে দেখে প্রশ্ন করলেন, ম্যাডাম আপনি কি কাউকে খুঁজছেন? রৌশনী খান উত্তর দিলেন, হ্যাঁ আমার মেয়ে আরশিকে। তাকে রুমে পেলাম না, ভাবলাম হয়তো তোরার রুমে এসেছে। মহিলাটি বুদ্ধি খাটিয়ে নিশ্চিত উত্তর দিলেন, হ্যাঁ ম্যাম সে তো ওয়াশরুমে ঢুকেছে। রৌশনী খান সম্মতির মাথা নেড়ে বললেন, ও আচ্ছা ঠিক আছে, তাকে বলে দিন তোরাকে তাড়াতাড়ি রেডি করতে। পার্লারের মহিলাটি প্রত্যুত্তর করলেন, ওকে ম্যাম। রৌশনী খান সন্তুষ্ট হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আরশি এবং তুরার প্রথম বিপদ সাময়িক কালের জন্য এড়ানো গেল। এদিকে তুরা ওয়াশরুমে দাঁড়িয়ে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ আরশি তাকে ওয়াশরুমে কেন ঢুকে পড়তে বলল। আবার ভাবলো হয়তো এটা আরশির প্ল্যানের মধ্যে কিছু একটা। কিন্তু তোরা নিজেও জানে না সে যে আরশির লেহেঙ্গা পরে আছে। আসলে এখানে তোরার দোষ নেই। সে যখন মার্কেটে শিহাবের পছন্দ মতো জিনিস কিনতে বলেছে, তখন সে নিজের বিয়ের লেহেঙ্গা ভালো মতন দেখেইনি। আর আরশির লেহেঙ্গাও প্রায় তুরান লেহেঙ্গার মতো, শুধু কালার আর কিছু কিছু নকশা ভিন্ন ডিজাইনের। আর সে ঘোমটাটা তাড়াতাড়ি তুলে ফেললো এবং বড় বড় শ্বাস নিতে থাকলো, যেন সে খুব বড় বাচ্চা বেঁচেছে। তোরা আর আরশির এসব উল্টাপাল্টা কাণ্ড দেখে পার্লারের মহিলাটির যেন মাথা ঘুরছে। তিনি বিষয়টি স্পষ্টভাবে জানতে আরশিকে দ্বিধাগ্রস্ত প্রশ্ন করলেন, ম্যাডাম আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি না, বিষয়টা একটু ক্লিয়ারলি বললে আমি একটু ভালো মতো বুঝতে পারতাম। আরশি এখন কথা বলার মুডে নেই। সে বড় বড় শ্বাস নিতে নিতে সংক্ষিপ্ত উত্তর দিল, আন্টি আপনার এগুলো নিয়ে ভাবতে হবে না, আপনি আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দিন। মহিলাটি আর কোনো কথা না বাড়িয়ে আরশিকে সাজাতে লাগলেন। এদিকে আরশি ভুলেই গেছে তোরা যে ওয়াশরুমে। আরশি চোখ বন্ধ করে আছে। মহিলাটি আরশিকে একদম বউ বেশি সাজিয়ে তুললেন। সাজানো শেষ হলে মহিলাটির আরশির দিকে তাকিয়ে মুগ্ধতা হয়ে বললেন, ম্যাডাম হয়েছে, অনেক সুন্দর লাগছে আপনাকে। আরশি হাসি মুখে চোখ খুললো আর নিজেকে আয়নায় দেখে যেন 1000 ভোল্টের শর্ট খেলো। ঠিক তখনই আরশির মনে পড়লো তোরা যে ওয়াশরুমে ঢুকে আছে। আরশি নিজের মাথায় নিজেই 2টা থাপড় দিল। সব প্ল্যান উল্টো হচ্ছে। সে মুখ খুলে রাগে মহিলাটিকে কিছু বলতে যাবে, ঠিক তখনই আরফা তিথি হুড়হুড় করে রুমে প্রবেশ করলো। কথায় আছে না, বিপদ যখন আসে তখন চারদিক থেকেই আসতে থাকে। তাদের বেলায় ঠিক তাই হচ্ছে। আরশি তাদের আগমন দেখে সাথে সাথে আবারও বড় ঘোমটা দিয়ে বসে পড়লো। মহিলাটি আরশিকে আবার ঘোমটা দিতে দেখে বুঝে গেল আগের মতো প্ল্যান কাজে লাগাতে হবে তাকে। আরফা আরশিকে এইভাবে ঘোমটা দিয়ে বসে থাকতে দেখে কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, কিরে তোরা তুই এইভাবে ঘোমটা দিয়ে বসে আছিস কেন? আরশির ঘোমটার আড়ালে হাঁপাচ্ছে। মহিলাটি আরশিকে কোনো কথা বলতে না দেখে আরফার উদ্দেশ্যে বললেন, ম্যাডাম তিনি চাইছেন এই সাজানোটা একেবারে বিয়ের আসনে তার হাজবেন্ডের সামনে দেখাতে, তাই তিনি এখন কাউকে নিজেকে দেখাইতে চাচ্ছেন না। মহিলাটি বেশ বুদ্ধিমত্তার সঙ্গে কথাটা বললেন। আরশি মহিলাটির কথা শুনে ঘোমটার আড়ালে সামান্য হাসলো। ঠিক তখনই পাশ থেকে তিথি মহিলাটির উদ্দেশ্যে তাড়াভরা কণ্ঠস্বরে বলে উঠল, এখন হয়েছে, বউ তো সাজানো হয়েছে, এখন আমাদের সাজিয়ে দিন। তিথি আর আরফা দুজনেই নিজেদের রুম থেকে ফ্রেশ হয়ে কাপড় পরে এসেছে। মহিলাটি আবার তাদের সাজাতে লাগলেন। সময় যাচ্ছে তত ঘনিয়ে আসছে বর আসার সময়। এদিকে তুরার বেজায় নাজেহাল অবস্থা। সে এখনো পর্যন্ত ওয়াশরুম থেকে বের হয়নি। শরীরটা খুব দুর্বল লাগছে। তুরা ভাবছে আর সে ডাক দিচ্ছে না কেন। হয়তো ভেতরে কোনো সমস্যা আছে তাই ডাক দিচ্ছে না, এই জন্য তোরাও নিজে বের হচ্ছে না। দেখতে দেখতে বর আসার টাইম এসে গেল, আর বর এসেও গেল। তিথি আর আরফাকে সাজানোর পর দুজনেই আরশির পাশে বসে আছে। বর আসার শব্দ শুনে দুজনেই আনন্দে মেতে উঠলো। তারা এক প্রকার দৌড়েই রুম থেকে বের হলো। এদিকে আরশিরও নাজেহাল অবস্থা। ঘোমটার আড়ালে থাকতে থাকতে পার্লারের মহিলাটি চলে গেছে। আরশি আরফা তিথিকে যেতে দেখে দ্রুত ঘোমটাটা এক ঝটকায় তুলে ফেললো। আরশি বিদ্যুৎ গতিতে বড় বড় শ্বাস নিতে লাগলো, যেন জীবন যায় যায় অবস্থা। আরশির মনে পড়লো তোরার কথা, এখন
দেরি করলে চলবে না, যেভাবেই হোক তোরাকে বের করতে হবে। আরশি উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে টকটক শব্দ করে ফিসফিসানি অধৈর্য কণ্ঠে তোরাকে ডাক দিল। তোরা, আমি আরশি, দরজা খোল তাড়াতাড়ি। তোরা আরশির কণ্ঠ শুনে সাথে সাথে দরজা খুলে দিল। আরশি দ্রুত বলে উঠল, সন্তু পিছনের ব্যালকনি দিয়ে রশি বেঁধে নেমে পিছনের বাগানের দিকে বেরিয়ে যাবে। তোরা আরশিকে বউয়ের সাজে দেখে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু আরশির হাত দিয়ে থামিয়ে দিয়ে আকতি ও তাড়া দিয়ে বলল, কথা বলা চলবেন না, শিহাব ভাইয়া এসে পড়েছে, তুই তাড়াতাড়ি যা প্লিজ, বাকিটা আমি সামলাবো। তোরা আরশির এই আন্তরিকতা দেখে সাথে সাথে আরশিকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। আপু, তোমাকে কি বলে ধন্যবাদ দেবো তা আমার ভাষা নেই, শুধু বলতে চাই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আপু। আরশি সময় নষ্ট না করে তোরাকে ছাড়িয়ে নিল, সে দরজাটা লাগিয়ে দিল এবং তোরাকে কি কি করতে হবে সব ভালো করে বুঝিয়ে দিল। এমনকি তোরার ফোনে কারো নাম্বার সেভ করে দিয়ে বলল, ঠিক আছে তুই গিয়ে ফোন করবি, সে চলে আসবে, আমার নাম বলবি, তাহলে তোকে চিনবে। তোরা আবারও কান্না ভেজা চোখে আরশির দিকে তাকালো, তারপর পুনরায় আরশিকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। এবার আরশিও কাঁদতে কাঁদতে বলল, নিজের খেয়াল রাখবি, কি হয় আমাকে জানাবি, আমি তোর পাশে সব সময় আছি। তোরা আর আরশি কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হলো। তোরা ব্যালকনিতে একটা রশ্মি বেঁধে বেয়ে বেয়ে নেমে পড়লো। আরশি দাঁড়িয়ে দেখছে তোরাকে। তোরা নেমেই পিছনের বাগান দিয়ে ছুটলো। কিছুক্ষণের মধ্যে বাগানের মধ্যে মিলিয়ে গেল, আর দেখা গেল না। তোরা চলে গেল তার গন্তব্যে। আরশি তোরা চলে যাওয়ার দিকে তাকিয়ে চোখের পানি মুছলো। অবশেষে হয়তো দুটি হৃদয়ের ভালোবাসা পূর্ণতা পাবে। ঠিক সেই মুহূর্তে আবারও দরজায় কড়া নাড়ল কেউ। আরশি দ্রুত আবারও তাড়াতাড়ি বড় ঘোমটা দিয়ে গিয়ে দরজা খুলে দিল। দরজায় দাঁড়িয়ে আছে আয়ান আশিক খান। আশিক খান আরশিকে তুড়া মনে করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আমার কলিজার টুকরা মেয়ে, তোর বাবা তোকে খুব মিস করবে, তুই চিন্তা করিস না, শিহাব তোকে অনেক ভালো রাখবে। ঘোমটার আড়ালে আরশি থরথর করে কাঁপছে, তার মাথা ঘুরছে, যেন যে কোনো সময় পড়ে যাবে। এমন অবস্থায় আরশিকে যে এই বিপদের মধ্যে পড়তে হবে তা সে কল্পনাও করেনি। সবকিছুই কেমন জানি অদল বদল হয়ে যাচ্ছে। আশিক খান আরশিকে নিয়ে নিচে আসলেন। নিচে সবাই বসে আছেন, শিহাব, কাজী এবং আরো নানা আত্মীয়। কিন্তু আত্মীয়ের মাঝে কারো মাথায় আসছে না আরশিকে যে কোথাও দেখা যাচ্ছে না। সবার মনে ধারণা হয়তো বিয়ে বাড়িতে কোথাও বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছে। এসব ভেবেই সবাই সময় কাটিয়ে দিচ্ছে। চলবে।